এখনও ভোট ঘোষণাই হলো না, তার আগেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গণ্ডগোল শুরু হয়ে গেছে। জাতীয় নির্বাচন কমিশনার মিস্টার জ্ঞানেশ কুমার কলকাতায় এসে বড় বড় ডায়লগ দিয়ে গেছে। তাতে কি গণ্ডগোল থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে? নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে অবাধ, ভয়হীন পরিবেশে ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে চাইছে। পশ্চিমবঙ্গে সেটা কি সম্ভব? জাতীয় নির্বাচন কমিশনের জানা উচিত। শাসক দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সব গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছে। পরিস্থিতি কাশ্মীরের থেকেও খারাপ। শাসক দলের পক্ষ থেকে অবিরাম প্রভোকেশন ধেয়ে আসছে। সেটা বন্ধ করার উপায় কি? প্রথম প্রভোকেশন আসছে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন, একটা সম্প্রদায় যদি জোট বাঁধে তবে অন্য সম্প্রদায়ের 12টা বাজাতে 1 মিনিটও সময় লাগবে না। তিনি সব ঠেকা দিয়ে রেখেছেন। অবশ্য তিনি সম্প্রদায় দুটির নাম উল্লেখ করেননি। মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্ন, সংবিধানের নামে শপথ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর এ ধরনের বক্তব্য কতটুকু সমর্থনযোগ্য? বেশি কিছু বললে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা কার্ড বের করবেন। এটা তৃণমূলের বরাবরের অভ্যাস। তৃণমূল সব জায়গায় মহিলাদের এগিয়ে দেয়, আর কিছু হলেই মহিলা কার্ড বের করেন। আমরা দেখেছি নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার আহত সর্বদলীয় সভায় ফিরহাদ হাকিমের সঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গিয়েছিলেন, চিৎকার চেঁচামেচি শুরু করেছিলেন। বাধ্য হয়ে নির্বাচন কমিশনার তাকে চুপ করতে বললে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং বাইরে এসে সাংবাদিকদের সামনে বলেন যে নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার মহিলাদের সম্মান দিতে জানেন না। খুবই সম্মানীয় মহিলা কিনা। আবার এই নির্বাচন কমিশনার দিল্লি ফিরে যেতে যেতেই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে বিজেপির তপশিলি মোর্চার সভাপতির বুকে গুলি চলল। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গতকাল আবার প্রধানমন্ত্রী সভায় যেতে যেতে কলকাতা গিরিশ পার্কে আরেক প্রস্ত গণ্ডগোল হলো। বিজেপির সমর্থকরা সেখানে প্রচণ্ডভাবে মার খেল। বাধ্য হয়ে বিজেপি সমর্থকদের প্রতিরোধে নামতে হলো। বিজেপি সমর্থকরা মাননীয় মন্ত্রী শশী পাজার বাড়ি আক্রমণ করে বসল, যা কখনোই কাম্য নয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েও বলছি, প্রথম প্রভোকেশনটা কে দিল? মাননীয় মন্ত্রীর বাড়ির সামনে তৃণমূল কর্মীরা জড়ো হয়েছে, এটা কি পুলিশ জানতো না? এই তৃণমূল কর্মীরাই ময়দানগামী বাসের উপর ইট বৃষ্টি করছিল। তখন পুলিশ কি করছিল? যদি গণ্ডগোলটা পুলিশের সাধ্যে বাইরে হয় তবে কেন কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হলো না? প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তো পশ্চিমবঙ্গ এসেই গেছে। তাদের শুধু শো বিজনেস করার জন্য রাখা হয়েছে, না তাদের কাজে নামাতে হবে? এ প্রশ্নটা কাকে করা যায় বলুন তো দর্শক? মাননীয় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের জন্য যে পুলিশি সেট আপ করে রেখেছেন, তাতে কখনোই গণ্ডগোল থামানো যাবে না। মাননীয় মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিরা চাইছেন ভোটের সামনে পশ্চিমবঙ্গে একটা বড় ধরনের গণ্ডগোল হোক। সাধারণ মানুষের কি হলো সেটা তাদের চিন্তার মধ্যে নেই। যে কোনো দলের সমর্থকই হোক না কেন, কারো মৃত্যু কখনোই কাম্য নয়। সামনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভয়ঙ্কর রক্তাক্ত হতে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার বা জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে বসে তা কি টের পাচ্ছেন? আপনারা কি পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে নির্বাচন করাতে পারবেন? প্রশ্নটি এখনই উঠে গেছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। দয়া করে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দীর্ঘ 15 বছরের তৃণমূল রাজত্বে মানুষ 2011 সালে একবারই মাত্র ভোট দিতে পেরেছিল। তারপর থেকে মানুষ আর ভোট দিতে পারে না। কিন্তু ভোট দিতে না পারলে কি হবে?
পশ্চিমবঙ্গে ভোটের পার্সেন্টেজ সবসময় 90% উপরে থাকে, তাহলে বোঝাই যায় পশ্চিমবঙ্গে কী ধরনের ছাপ্পা ভোট হয়। কেন্দ্রীয় বাহিনী থাকে রাজ্য পুলিশের অধীনে, হয় তাদের বসিয়ে রাখা হয়, নতুবা মদ খাইয়ে বুট করে রাখা হয়। রাজ্য পুলিশ কখনোই কেন্দ্রীয় বাহিনীকে সেভাবে ব্যবহার করে না। গণ্ডগোল যদি হয় এক জায়গায়, কেন্দ্রীয় বাহিনীকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এভাবেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার করা হয়। শুধুই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী আনা হয় এবং তাদের পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ হয়। এভাবেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতা ধরে রেখেছে। তৃণমূল কংগ্রেসকে একটি রাজনৈতিক দলে তকমা দেওয়াটা কি ঠিক? এই দলের কোনো রাজনৈতিক দিশা বা অর্থনৈতিক দিশা আছে কি? এই দলের একমাত্র দিশা খুন খারাপি করে হলেও ক্ষমতা দখল করো আর চুরি করে করো। খুন খারাপি করে একবার ক্ষমতা দখল করতে পারলে 5 বছর তো সুখে শান্তিতে চুরি করে খাওয়া যাবে। এটাই তৃণমূল দলের একমাত্র দিশা। ধরলাম বিজেপির কর্মীরা মন্ত্রীর বাড়ি ভাঙচুর করেছে, সেই জন্য তাদের 3-4 জনকে গ্রেপ্তার করেছে, খুব ভালো কথা। কিন্তু যারা প্রথম গণ্ডগোলটা পাকালো এবং প্রভোকেশন সৃষ্টি করলো, সেই তৃণমূল কংগ্রেসের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? একতরফাভাবে শুধু বিজেপি কর্মীদেরই গ্রেপ্তার করা হলো কেন? পুলিশের কাছে এর কোনো ব্যাখ্যা আছে কি? এই পুলিশি সেটআপ দিয়ে কি আগামী বিধানসভা নির্বাচনকে কন্ট্রোল করা যাবে? কি ভাবছেন জাতীয় নির্বাচন কমিশনার শ্রী গণেশ কুমার? পশ্চিমবঙ্গে সুস্থভাবে ভোট করাতে হলে রাজ্য পুলিশের খোল নালচে একদম পরিবর্তন করে দিতে হবে। রাজ্য স্তর থেকে জেলা স্তর পর্যন্ত সকল পুলিশ অফিসারদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। তবেই যদি পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব হয়। গিরিশ পার্কে গণ্ডগোল হতে পারে, এ ধরনের গোয়েন্দা ইনপুট কি পুলিশের কাছে ছিল না? বিশ্বাস করতে হবে পুলিশ ইচ্ছা করেই গণ্ডগোল পাকানোর সুযোগ করে দিয়েছে, আর সেজন্যই কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হয়নি, যাতে মাননীয় মোদিজির সভাকে কলঙ্কিত করা যায়। এটাই কি পুলিশের উদ্দেশ্য ছিল না? তৃণমূলের সঙ্গে সঙ্গে পুলিশেরও উদ্দেশ্য ছিল যাতে সবাই লোকজন কম হয় এবং যে কোনো উপায়ে হোক এই সভাকে কলঙ্কিত করা যায়। আর বলবো কি, পশ্চিমবঙ্গে পুলিশের শক্তি কমে গেছে। হাজার হাজার পুলিশের পদ ফাঁকা, শুধু সিভিক পুলিশ দিয়ে কোনো মতে থানাগুলো চালানো হচ্ছে। পুলিশের কেমন চরিত্র আমরা নাটাবাড়ি বিধানসভার কদমতলাতে দেখেছি। বিজেপির সভা পণ্ড করে দিল তৃণমূল, আবার সেই বিজেপি কর্মীদেরই গ্রেপ্তার করে নিয়ে আসলো পুলিশ। পুলিশের এই চরিত্র আগামী দিনে পশ্চিমবঙ্গের জন্য অশনি সংকেত। হয়তো সেই দিন আসছে যখন মানুষ আর পুলিশকে মানবে না, নিজেরাই আইন হাতে তুলে নেবে, যেটা গিরিশ পার্কে দেখা গেছে। পুলিশ ও জনসাধারণের হাতে মার খেয়েছে। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে কখনোই কাম্য নয়। শাসক দল তৃণমূল কংগ্রেস ইচ্ছা করেই পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। জাতীয় নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন থাকবে, পশ্চিমবঙ্গের সব উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের সরিয়ে দিন। তবেই যদি পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব হয়। আজ 15ই মার্চ বিকাল 5টার দিকে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য ভোট ঘোষণা করে দিল। The 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all. 2 দফায় ভোট হবে, 23 এপ্রিল এবং 29 এপ্রিল। 4 মে ভোট গণনা। এই বিধানসভার মেয়াদ 7 মে পর্যন্ত। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেল। ভোট ঘোষণার 45 মিনিট আগে মাননীয় মমতা ব্যানার্জি পুরোহিত ও মুয়াজ্জেমদের ভাতা 500 টাকা করে বাড়িয়ে দিলেন।
এবং সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দিয়ে দেবেন বলে ঘোষণা করলেন। অবশ্য জিও অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার ছাড়াই। এর বাস্তবতা কতটুক তা সময়ই বলবে। সাংবাদিকদের সামনে নিজের মুখে বলেননি, তার এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দেবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে গেছে। এই প্রতারক মহিলাকে কখনোই বিশ্বাস করা যায় না, তিনি কখনোই দিয়ে দেবেন না। এটা একটা ভোটের সামনে আইওয়াস মাত্র। এখন মমতা ব্যানার্জিকে ভোটটা দিন, ভোটের পরে দিচ্ছি বলে সময় পার করে দিবেন। মমতা ব্যানার্জির পক্ষে সব কিছুই সম্ভব। আর যদি ফিরে না আসেন তবে যে সরকার আসবে মূল চাপটা তাদের উপরেই পড়বে। মমতা ব্যানার্জির যাবার আগে রাজ্যের আর্থিক হাল সঙ্গীন করে দিয়ে যাবেন, যাতে নতুন সরকার এলে ঘুরে দাঁড়াতে না পারে। এটা মোদি এফেক্ট কিনা জানি না, তবে ভোটের আগে মমতা ব্যানার্জি দ্বারস্থ হলেন। আমাদের কোচবিহারে ভোট 23শে এপ্রিল অর্থাৎ প্রথম দফায় ভোট হবে। নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা নির্বাচন সংক্রান্ত কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।